সেগুলো আরেকটু এখানে আমরা ডিসকাস করব। নেক্সট, ইকুয়েশন অফ কন্টিনিউইটি ফর কারেন্ট। এই কন্টিনিউইটি ইকুয়েশনের সাথে ম্যাক্সওয়েলস ইকুয়েশন যে কনসিস্টেন্ট সেটা আমরা এক্সপ্লেন করব। ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলতে কি বোঝায় দেখব। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেশন থ্রু ভ্যাকুয়াম এন্ড আইসোট্রপিক ডাইইলেকট্রিক মিডিয়াম। ভ্যাকুয়ামের মধ্য দিয়ে যদি কোনো একটা ইএম ওয়েভ প্রোপাগেট করে তাহলে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এদের মধ্যে ফেজ রিলেশনশিপ কেমন, এনার্জি শেয়ারিং কেমন, এই সমস্ত জিনিসগুলো আমাদের আছে। তারপর ডাইইলেকট্রিক মিডিয়াম, যদি আইসোট্রপিক ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্যে দিয়ে যায় তাহলে কি হবে সেটা দেখব। ট্রান্সভার্স নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ইন বোথ কেসেস আমরা এটার ট্রান্সভার্স নেচারটাকে এক্সপ্লেন করব। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে ট্রান্সভার্স ওয়েভ, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এই দুটো ডিরেকশন অফ প্রপাগেশনের সাথে পারপেন্ডিকুলার, হ্যাঁ, এটা আমরা দেখাবো। জানো তোমরা, কিন্তু এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখাবো স্টার্টিং ফ্রম ম্যাক্সওয়েলস ইকুয়েশনস। নেক্সট, পয়েন্টিং ভেক্টর আর ডিকে অফ চার্জ ইন কন্ডাক্টিং মিডিয়াম। আচ্ছা, তোমাদের শুধু প্রপাগেশন বলতে ওই ভ্যাকুয়াম আর আইসোট্রপিক ডাইইলেকট্রিক মিডিয়ামই আছে। কন্ডাক্টিং মিডিয়ামে প্রপাগেশন কেমন হয় সেটা নিয়ে খুব বিশাল কিছু নেই। আমার মোটামুটি আজকের ক্লাসটা নেওয়া হয়ে গেলে আর দুটো ক্লাস হলেই হয়ে যাবে, মোটামুটি থিওরি পার্টটা পড়ানো হয়ে যাবে। ম্যাক্সওয়েলস ফিল্ড ইকুয়েশন আমাদের এই যখন আমরা নিউটনিয়ান মেকানিক্স পড়ি, নিউটনস লজ অফ মোশনস আর বিলিভ টু বি দি পিলার্স, রাইট? নিউটনস লজ অফ মোশন দিয়ে আমরা এন্টায়ার যে ক্লাসিক্যাল মেকানিক্স, আই মিন নিউটনিয়ান মেকানিক্স, সেই জিনিসটাকে স্টাডি করেছি। তো সিমিলার একটা ফ্রেমওয়ার্ক, সিমিলার পিলার হচ্ছে তোমার এই ম্যাক্সওয়েলস ফিল্ড ইকুয়েশনস when we study the electrodynamics. Entire যে electrodynamics এই কোর্সটা শুধুমাত্র এই ম্যাক্সওয়েলের চারটি ইকুয়েশন দিয়ে স্টাডি করে ফেলা যায়। তো এইগুলোই তাহলে বেসিক্যালি পিলার অফ দি সাবজেক্ট। দেখো এগুলোকে কিভাবে আমরা করতে পারি। প্রথম যে ইকুয়েশনটার কথা বলা হচ্ছে এখানে, প্রথম যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ সেটা হয়তো তোমরা দেখে এসেছো। এই ইকুয়েশনটাকে আমরা গাউসেস ল বলে এসেছি ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। ডেল ডট ডি ইকুয়ালস টু রো, আমি আসবো পরে আরো ডিটেলে। ডেল ডট ডি ইকুয়ালস টু রো, এই ইকুয়েশনটাকে গাউসেস ল বলা হয়। হ্যাঁ, গাউসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স, যেখানে ডি ইজ কল্ড দি ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর and rho is the charge density, density of free charges. Del dot D equals to rho. Next, second equation টা হচ্ছে del dot B equals to 0. এটাও in some sense এটাও গাউসেস ল, এটাকেও গাউসেস ল বলা যেতে পারে, বাট this is in magnetostatics. Magnetostatics এ গাউসেস ল। Del dot B equals to 0. It asserts the fact that no magnetic monopole exists. পরে তোমরা যখন ম্যাগনেটিজম টপিকটা পড়বে বা যদি পড়া হয়ে থাকে তাহলে এখানে নিশ্চয়ই এই জিনিসটা দেখেছো, ডেল ডট বি ইকুয়ালস টু 0। একই রকম ভাবে গাউসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স সেটাও তোমরা দেখে এসেছো যদি পড়া হয়ে থাকে বা যখন পড়বে সেখানে দেখবে। নেক্সট, ডেল ক্রস ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি। ডেল ক্রস ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি, এটা তো আমরা কিছুদিন আগেই ডিসকাস করে এলাম, হুইচ উই নো অ্যাজ দি ফ্যারাডেজ ল। এটাকে ফ্যারাডেজ ল বলা হয়। সিম্বলগুলো বুঝতে পারছো, ই ইজ দি ইলেকট্রিক ফিল্ড, বি ইজ দি ম্যাগনেটিক ফিল্ড, আর ডিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এইচটা হচ্ছে এইচ ফিল্ড আর কি। এটাও ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর বলা হয়, অনেক সময় ম্যাগনেটিক ইন্টেন্সিটি হিসাবেও বলা হয়। লাস্ট ইকুয়েশন যেটা, সেটা ইন সাম সেন্স একটা ডিস্টিংক্ট ইকুয়েশন, যে ইকুয়েশনটাকে মডিফাই করা হয়েছে আমরা আগে যেগুলো পড়ে এসেছি বা পড়বো তার থেকে। এই ইকুয়েশনটাকে অ্যাম্পিয়ারস ল বলা হয়। হ্যাঁ, মডিফাইড অ্যাম্পিয়ারস ল। 4 নম্বর ইকুয়েশনটা হচ্ছে মডিফাইড অ্যাম্পিয়ারস ল। তাহলে প্রথম ইকুয়েশনটা কি বললাম, গাউসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। দ্বিতীয়টা বললাম গাউসেস ল ইন ম্যাগনেটোস্ট্যাটিক্স। থার্ড লটা আইডেন্টিফাই করতে পারছো অ্যাজ ফ্যারাডেজ ল, এন্ড দি ফোর্থ ইকুয়েশন ইজ দি অ্যাম্পিয়ারস সার্কিটাল ল বা অ্যাম্পিয়ারস ল, মডিফাইড অ্যাম্পিয়ারস ল। এই তো দেখো প্রথম ইকুয়েশনটাকে কিভাবে প্রুভ করা যেতে পারে। ইউ রিমেম্বার গাউসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। গাউসেস ল মনে আছে ইলেকট্রোস্ট্যাটিক্সে, সেখানে দেখবে যে দি সারফেস ইন্টিগ্রাল অফ দি ডিসপ্লেসমেন্ট ভেক্টর ওভার এ ক্লোজড সারফেস ইজ সেম অ্যাজ দি টোটাল চার্জ এনক্লোজড বাই দি সারফেস। তোমরা যদিও এটাকে ই ভেক্টরের টার্মে পড়েছেছো, ই দিয়ে পড়েছেছো, সেখানে কি দেখেছো, ই ডট ds equals to what? E dot ds equals to q by
এপসিলন 0 এরকম ভাবে তোমরা পড়ে এসেছো। বাট পরে যখন ডাইইলেকট্রিক মিডিয়াম বা জেনারেল ভার্সনটা পড়বে সেখানে দেখবে যে গাউসেস লটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি d.ds = q q। এইরকম ধরো তোমার কোন একটা সারফেস, এরকম কোন একটা সারফেস, এই সারফেসের মধ্য দিয়ে আমরা এই d ভেক্টরটার ফ্লাক্স যদি ক্যালকুলেট করি, এটা সে n ক্যাপ, এই d ভেক্টরটার ফ্লাক্স যদি ক্যালকুলেট করি তাহলে d ডট n ক্যাপ ds ক্লোজ সারফেসের উপর যদি এই ফ্লাক্সটাকে ক্যালকুলেট করো সেইটা টোটাল চার্জের সাথে সমান হবে। এটাই ম্যাথমেটিক্যাল ফর্ম অফ গাউসেস ল ইন ডাইইলেকট্রিক। এবার আমরা বোধহয় প্রথম ক্লাসটাতে বলেছিলাম যে যখনই আমাদের এইরকম একটা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল থাকবে, বাই অ্যাপ্লাইং দি ডাইভারজেন্স ল আমরা সেটাকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করতে পারবো। হ্যাঁ, তারপরে প্রথম ইকুয়েশন বাম দিকে যে টার্মটাকে দেখতে পাচ্ছ সেইটার উপর যদি ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করা হয় we can arrive at this term, হ্যাঁ, ভলিউম ইন্টিগ্রাল del dot d into d tau। এখানে ভলিউমটাকে আমরা টাউ সিম্বলটা দিয়ে ডিনোট করেছি। ইলেকট্রিক পোটেনশিয়াল এটাকে তো জেনারেলি ভি দিয়ে ডিনোট করা হয়, ভলিউমটাকে যদি ভি দিয়ে ডিনোট করি তাহলে একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে। সেই জন্য আমাদের কোর্সে আমরা ওই টাউ দিয়ে এই জিনিসটাকে ডিফাইন করবো আর কি, ভলিউমগুলোকে। তো এটাই আর কি। এবার দেখো ডেল ডট ডি ইকুয়ালস টু, তাহলে এটা যেটা পেলাম ডেল ডট ডি ইনটু ডি টাউ ভলিউম ইন্টিগ্রাল এইটার সাথে সমান। ডান দিকে কি রয়েছে, ডান দিকে আছে রো ইনটু ডি টাউ। সো আলটিমেটলি উই হ্যাভ ডেল ডট ডি ইকুয়ালস টু রো। এই যে ডি টাউ এটা তো এলিমেন্টারি ভলিউম, তাহলে বোথ সাইডে ইন্টিগ্র্যান্ড গুলো সমান, ডেল ডট ডি ইকুয়ালস টু রো। তাহলে স্টার্টিং ফ্রম the integral form of Gauss's law we arrive at the differential form, del dot d equals to rho, and this is the first Maxwell's equation. পরের ইকুয়েশনটাতে যাও, সেকেন্ড যে ইকুয়েশনটা ছিল, সেকেন্ড ইকুয়েশনে কি বলা হয়েছিল, del dot b equals to 0। তোমরা এটা একটা খুব কমন ইনফরমেশন যার সাথে পরিচিত আছো যে ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না। ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না, আনলাইক দি ইলেকট্রিক মনোপোল। সিঙ্গেল চার্জ এক্সিস্ট করে বা পেয়ার অফ চার্জ, সে ডাইপোল এক্সিস্ট করে। বাট ম্যাগনেটিজমে যখন আমরা জিনিসটাকে দেখি, ডাইপোল পাই, কোয়াড্রোপোল পাই, বাট কোনো রকম মনোপোল থাকে না, নো ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট। তাহলে আমরা যদি এরকম ক্লোজ সারফেস ইন্টিগ্রাল করি, বি ভেক্টরটার যদি টোটাল ফ্লাক্স ক্যালকুলেট করি ওভার এ ক্লোজ সারফেস, দ্যাট শুড ভ্যানিশ। যেহেতু কোনো রকম ম্যাগনেটিক মনোপোল নেই, দিস টোটাল ফ্লাক্স শুড বি 0। b dot ds equals to 0. Again we can apply the divergence theorem. এই ইকুয়েশনের উপর ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করো, সারফেস ইন্টিগ্রালটাকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করে ফেলতে পারো, as del dot v into d tau equals to 0। এগেন এখানে দেখতে পাচ্ছ d tau টা আরবিট্রারিলি চোজেন একটা ভলিউম এলিমেন্ট, সুতরাং এই ইন্টিগ্রেশনটা 0 এটা তখনই সম্ভব যদি ইন্টিগ্র্যান্ডটা 0 হয়। তাহলে del dot v equals to 0, that proves the second Maxwell's equation। থার্ড ইকুয়েশনটাতে এসো। থার্ড ইকুয়েশনটা তো অলরেডি আমরা বলেছি, তবু এখানে একটু জিনিসটাকে বলে দেওয়া রয়েছে, দেখবে। উই আইডেন্টিফাই দি ইকুয়েশন অ্যাজ ফ্যারাডেজ ল। তো এটা বেসিক্যালি তোমার কিভাবে আমরা দেখাতে পারি, আমরা ফ্যারাডেজ ল এর যে স্টেটমেন্টগুলো ছিল সেখান থেকে শুরু করতে পারি। whenever there is a change of magnetic flux associated with a circuit, some EMF will be induced। কোন একটা সার্কিটের সাথে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফ্লাক্সটা যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ করে তাহলে সার্কিটে একটা ইএমএফ ইনডিউসড হবে, and the EMF induced can be expressed by this form, E equals to minus ddt of phi। এখানে ফাইটা কি, b dot n into ds। এখানে কিন্তু সারফেসটা ক্লোজ সারফেস নয়, যদি ক্লোজ সারফেস বলতাম তাহলে it would be 0। এইখানে যে সারফেসটা সেটা ওপেন সার্কিট, ওপেন সারফেস। ধরো এরকম একটা সার্কিট রয়েছে, এই সার্কিটের যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স যাচ্ছে সেটাই হচ্ছে ফাই। এই ফাইটা যদি টাইমের রেসপেক্টে ভ্যারি করে তাহলে ইএমএফ ইনডিউসড হবে, and the EMF induced is given by this expression। replace phi as b dot n into ds, ফাইটাকে b dot n into ds এরকম ভাবে রিপ্লেস করে দাও। so you have this minus del b del t dot n cap, right, minus del b del t dot n cap এরকম ভাবে লিখতে পারো। EMF induced এটাকে এরকম ভাবে লিখতে পারো minus del b del t dot n cap। এবার এই যে ইএমএফটা ইনডিউসড হলো তার জন্য কি একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, সেই ইলেকট্রিক ফিল্ডের টার্মে আবার ইএমএফটাকে আমরা রিরাইট করেছিলাম। যদি একটু রিক্যাপ করার চেষ্টা করো তাহলে মনে পড়বে নিশ্চয়ই।
যে ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ই আমরা ইএমএফটাকে কিভাবে লিখতে পারি এইরকম ভাবে E equals to this, মানে এই ইটা কিন্তু ইলেকট্রনিক চার্জ নয়, জাস্ট ইএমএফ এইরকম ভাবে বলা হচ্ছে। ক্লোজ লুপে ক্লোজড পাথে ই ভেক্টরের লাইন ইন্টিগ্রাল দিয়ে জিনিসটাকে লিখে ফেলা যায়। ই ডট ডিএল, হ্যাঁ, ইএমএফ ই ডট ডিএল এই যে এখানে লেখা আছে। আবার এখানে আমরা আরেকটা থিওরেম অ্যাপ্লাই করতে পারি, স্টোকস থিওরেম। ভেক্টর অ্যানালিসিসে স্টোকস থিওরেম আছে, সেটাকে অ্যাপ্লাই করতে পারি। উই ক্যান কনভার্ট দিস লাইন ইন্টিগ্রাল টু এ সারফেস ইন্টিগ্রাল। এখানে যে লাইন ইন্টিগ্রালটা দেখতে পাচ্ছ সেটাকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করে ফেলতে পারি অ্যাজ দিস ডেল ক্রস ই ডট ডিএস। তাহলে যদি ফ্যারাডেস লটা দেখো, ই ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটি। ই যেটা সেটাকে দেখলাম এরকম ভাবে লেখা যায়, আর মাইনাস ডি ফাই ডিটিটাকে দেখলাম এরকম ভাবে লেখা যায়। এই এক্সপ্রেশনে বোথ সাইডে সারফেস ইন্টিগ্রাল রয়েছে, দুটো দিকই দেখতে পাচ্ছ। তোমার সারফেস ইন্টিগ্রাল রয়েছে। তাহলে ডেল ক্রস ই প্লাস ডেল বি ডেল টি এইটাকে বাম দিকে নিয়ে চলে যেতে পারো, বা দুটো ক্ষেত্রে ইন্টিগ্র্যান্ড গুলোকে সমান করে দিতে পারো। ইট মেক্স দি সেম সেন্স। হ্যাঁ, ডেল ক্রস ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি, ডেল ক্রস ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি, বা দুটো সামটা জিরো। ডেল ক্রস ই প্লাস ডেল বি ডেল টি ইকুয়ালস টু জিরো। আমরা যেটা পড়েছিলাম আগে, ওই আগের ক্লাসটাতেই কোথায় পড়লাম নাকি তার আগের ক্লাসে পড়েছিলাম, সেখান থেকে এই একদম একই রকম ডেরিভেশনটা। এই জায়গাটাতে নতুনত্ব কিছু নেই। তারপর 4 নাম্বার যে ইকুয়েশনটা, এখানটা আমরা দেখব কিছুটা ডিফারেন্ট। হ্যাঁ, 4 নাম্বার ইকুয়েশনটা বেসিক্যালি তোমার মডিফাইড অ্যাম্পিয়ারস ল। দি ফোর্থ ফিল্ড ইকুয়েশন অফ ম্যাক্সওয়েল is the modification of the Ampere's law of electrodynamics. The modification was made in order to include the time varying field. Ampere's law টাকে যদি একটু মনে করার চেষ্টা করো, হ্যাঁ, Ampere's law তো তোমরা পড়েছো। সেখানে কি রকম ছিল, এই রকম ধরনের একটা এক্সপ্রেশন ছিল, the closed loop integral of H field H dot dl। H dot dl এটাকে যদি ক্যালকুলেট করো, সেটা কি I টোটাল কারেন্টের সাথে সমান। H dot dl equals to I। হ্যাঁ, এবার এই আইটাকে আবার কিভাবে লেখা যায় ইন টার্মস অফ কারেন্ট ডেনসিটি। ইন টার্মস অফ কারেন্ট ডেনসিটি আইটাকে লিখতে পারি অ্যাজ জে ডট এন ডিএস। কারেন্ট ডেনসিটিটা ডেফিনিশন তোমরা পরে শিখবে ম্যাগনেটোস্ট্যাটিক্স পড়ার সময়। কারেন্ট ডেনসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দি কারেন্ট পার ইউনিট এরিয়া পারপেন্ডিকুলার টু ফ্লো। তাহলে ইন টার্মস অফ কারেন্ট ডেনসিটি এই আইটাকে লেখা যায় অ্যাজ দিস জে ডট ডিএস সারফেস ইন্টিগ্রাল। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে অ্যাম্পিয়ারস ল, H ডট ডিএল ইকুয়ালস টু I। তো H ডট ডিএল এই যে লাইন ইন্টিগ্রালটা, এখানে আমরা স্টোকস থিওরেম অ্যাপ্লাই করতে পারি, করে লাইন ইন্টিগ্রালটাকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করে ফেলতে পারি। লাইন ইন্টিগ্রালটাকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি অ্যাজ ডেল ক্রস H ডট এন ক্যাপ ডিএস। ডান দিকটাতে কি রয়েছে, জে ডট এন ক্যাপ ডিএস। ডান দিকের টার্মটাকে বাম দিকে নিয়ে চলেছো, ইন্টিগ্রেশনটাকে একসাথে লেখো অ্যাজ ডেল ক্রস H minus j dot n cap ds equals to 0। তো এই জিনিসটা সমস্ত সারফেস এলিমেন্টের জন্য ট্রু, ds টা যাই হোক না কেন তার জন্য এটা ট্রু। তাহলে ইন্টিগ্র্যান্ডটা অবশ্যই ভ্যানিশ করবে, অর্থাৎ ডেল ক্রস h equals to j হবে। হ্যাঁ, এটা বেসিক্যালি অ্যাম্পিয়ারস ল। আমরা প্রথমে যেটা বললাম h ডট dl দিয়ে যেটা বললাম সেটাও অ্যাম্পিয়ারস ল, এইটাও অ্যাম্পিয়ারস ল, এইটাও অ্যাম্পিয়ারস ল। তফাৎটা কোথায়, একটাকে ইন্টিগ্রাল ফর্মে দেওয়া রয়েছে আর আরেকটাকে জাস্ট ডিফারেনশিয়াল ফর্মে দেওয়া রয়েছে। হ্যাঁ, তফাৎটা এটাই আছে, ডেল ক্রস h ইকুয়ালস টু j। এখন আমরা দেখাতে পারি এই ইকুয়েশনটা কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটিতে যে ইকুয়েশন অফ কন্টিনিউইটি আছে তার সাথে না কনসিস্টেন্ট নয়। দিস ইজ নট কনসিস্টেন্ট উইথ দি ইকুয়েশন অফ কন্টিনিউইটি ইন কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটিতে ইকুয়েশন অফ কন্টিনিউইটিটা কি বলে, এটা বলে যে ডেল ডট জে প্লাস ডেল রো ডেল টি ইকুয়ালস টু 0। এখানে সিম্বল গুলো অলরেডি আমি বলেছি, এই রোটাকে বলা হয় চার্জ ডেনসিটি। রো ইজ দি চার্জ ডেনসিটি, আর যেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। হ্যাঁ, যেটা বেসিক্যালি কারেন্ট ডেনসিটি। তো এই যে সামটা, এই সামটা তো 0, ডেল ডট জে প্লাস ডেল রো ডেল টি ইকুয়ালস টু 0। এবার দেখো এই যে অ্যাম্পিয়ারস লটা আমরা লিখলাম, সেই অ্যাম্পিয়ারস লটা কনসিস্টেন্ট হচ্ছে কিনা, অ্যাম্পিয়ারস লটা কনসিস্টেন্ট হচ্ছে কিনা দেখো। ডেল ক্রস h ইকুয়ালস টু j, এর বোথ সাইডে আমরা ডাইভারজেন্স নিতে পারি। বোথ সাইডে ডাইভারজেন্স নিলাম, হ্যাঁ, বাম দিকে ডেল ডট করলাম, ডান দিকেও ডেল ডট করলাম। এই যে বাম দিকের যে টার্মটা, এটা একটা স্ট্যান্ডার্ড ভেক্টর আইডেন্টিটি, তোমরা কোনো সময় হয়তো পড়ে থাকতে পারো বা পড়বে।
আইডেন্টিটিটা কি রকম, ডাইভারজেন্স অফ কার্ল অফ এনি ভেক্টর ইজ জিরো। এখানে কেমন ভাবে জিনিসটাকে রিড করছি, এই যে ডাইভারজেন্স অফ কার্ল অফ এনি ভেক্টর ইজ জিরো, তাহলে লেফট সাইডটা আইডেন্টিক্যালি জিরো, বাম দিকটা কিন্তু সবসময় জিরো। বাট ডান দিকে যে টার্মটা রয়েছে সেটা কি, ডেল ডট জে, তাহলে দেখতে পাচ্ছ ডেল ডট জে ইকুয়ালস টু জিরো। কিন্তু ইকুয়েশন অফ কন্টিনিউইটি জেনারেল ফর্মটা কি, ইকুয়েশন অফ কন্টিনিউইটি জেনারেল ফর্ম হচ্ছে ডেল ডট জে ইকুয়ালস টু মাইনাস ডেল রো ডেল টি। তাহলে এখন এমনটা যদি হতো যে রোটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, রোটা কনস্ট্যান্ট, তাহলে কি ডেল রো ডেল টি জিরো, ডেল রো ডেল টি জিরো, একমাত্র সেক্ষেত্রে কিন্তু ডেল ডট জেটা জিরো হতো। ইকুয়েশন অফ কন্টিনিউইটির যে জেনারেল ফর্মটা দেখছি সেই ফর্মটাকে যদি একটা স্পেশাল কেসে অ্যাপ্লাই করা হয়, এই জেনারেল ফর্মটাকে যদি স্পেশাল কেসে অ্যাপ্লাই করি যেখানে তোমার কারেন্টটা কনস্ট্যান্ট, হ্যাঁ, মানে এটা চার্জ ডেনসিটিটা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তোমার ইকুয়েশন অফ কন্টিনিউইটিটা ফর্মটা রিডিউসড হয়ে যাবে টু ডেল ডট জে ইকুয়ালস টু জিরো, এবং একমাত্র সেক্ষেত্রেই এই অ্যাম্পিয়ার সার্কিটাল লটা কনসিস্টেন্ট হবে। অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইজ ফাউন্ড টু বি কনসিস্টেন্ট উইথ দি ইকুয়েশন অফ কন্টিনিউইটি, বাট অনলি ফর ডাইরেক্ট কারেন্ট, অনলি ফর স্টেডি কারেন্ট। হ্যাঁ, ডিসির জন্যই কিন্তু একমাত্র কনসিস্টেন্ট, টাইম ভ্যারিং কারেন্টের জন্য কিন্তু জিনিসটা কনসিস্টেন্ট হচ্ছে না। টাইম ভ্যারিং কারেন্টের জন্য তাহলে আমাদের এই অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের কিছু মডিফিকেশন দরকার। ইকুয়েশন 2, এইখানে যে ইকুয়েশন 2 দেয়া রয়েছে, ইট ইজ অ্যান অল্টারনেটিভ ফর্ম অফ অ্যাম্পিয়ারস ল। তো অ্যাকর্ডিং টু ইকুয়েশন অফ কন্টিনিউইটি ডেল ডট জে ইকুয়ালস টু মাইনাস ডেল রো ডেল টি, তাহলে ইকুয়েশন 2 টা কনসিস্টেন্ট উইথ দি ইকুয়েশন অফ কন্টিনিউইটি অনলি হোয়েন ডেল রো ডেল টি ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা একটা কনক্লুশন ড্র করলাম এখান থেকে যে অ্যাম্পিয়ার সার্কিটাল ল যেটা আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্সে পড়ে এসেছি বা পড়বো, হ্যাঁ, সেই ইকুয়েশন, সেই অ্যাম্পিয়ারস লটা স্টেডি কারেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে। হ্যাঁ, যে ফর্মটা আমরা পড়ে এসেছি বা পড়বো সেইটা শুধুমাত্র স্টেডি কারেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে, টাইম ভ্যারিং কারেন্টের ক্ষেত্রে কিন্তু জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। টাইম ভ্যারিং কারেন্টের ক্ষেত্রে জিনিসটাকে অ্যাপ্লাই করা সম্ভব না। যদি টাইম ভ্যারিং কারেন্টের জন্য আমাকে অ্যাপ্লাই করতে হয়, ইট রিকোয়ার্স সাম মডিফিকেশন, এখানে কিছুটা তোমাকে মডিফাই করতে হবে। ইকুয়েশনটাকে আমরা মডিফাই করব, দেখো কিভাবে মডিফাই করা যায়। হ্যাঁ, দ্যাট মডিফিকেশন ওয়াজ ডান বাই ম্যাক্সওয়েল, এই জন্য এটাকে ম্যাক্সওয়েল কারেকশন বলা হয় আর কি। হ্যাঁ, ইকুয়েশন অফ কন্টিনিউইটি ডেল ডট জে ইকুয়ালস টু মাইনাস ডেল রো ডেল টি, আমরা ফার্স্ট ইকুয়েশনে কি দেখে এলাম, ম্যাক্সওয়েলস ফার্স্ট ইকুয়েশনে কি ছিল, ডেল ডট ডি ইকুয়ালস টু রো ছিল, ডেল ডট ডি ইকুয়ালস টু রো ছিল। তাহলে ডেল ডট ডি এর জায়গায় এই যে এখানে যেটা তোমার ইকুয়েশন অফ কন্টিনিউইটি রয়েছে ডেল রো ডেল টি, ইউ রিপ্লেস রো বাই ডেল ডট ডি, রোটাকে ডেল ডট ডি দিয়ে রিপ্লেস করে দাও। এখানে অপারেশনটা কেমন, ডেল ডেল টি অফ ডেল ডট ডি, এইটা দেখো স্পেস ডেরিভেটিভ, পজিশনের রেসপেক্টে ডেরিভেটিভ বোঝাচ্ছে, আর এটা কি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ বোঝাচ্ছে। পজিশন আর টাইম ইন্ডিপেন্ডেন্ট ইন দিস কেস, তাহলে এই অপারেশনটাকে আমরা এক্সচেঞ্জ করতে পারি, অর্থাৎ আগে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে তারপরে পজিশনের রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারি। হ্যাঁ, তাহলে জিনিসটাকে রিরাইট করে ফেলতে পারা যায় এরকম করে, মাইনাস ডেল ডট ডেল ডি ডেল টি। তাহলে লেফট সাইডে রয়েছে ডেল ডট জে, রাইট সাইডে কি রয়েছে, রাইট সাইডে রয়েছে মাইনাস ডেল ডট ডেল ডি ডেল টি। হ্যাঁ, একসাথে করে নাও, ডেল ডট জে প্লাস ডেল ডি ডেল টি ইকুয়ালস টু জিরো। তো দেখো যেটা কি কারেন্ট ডেনসিটি বোঝায়, তার সাথে আমি যে কোনো কোয়ান্টিটিকে যোগ করি না কেন ডাইমেনশনালি সেটা কারেন্ট ডেনসিটি কি বোঝাবে। বাট এই কারেন্ট ডেনসিটিটা কেমন, এই কারেন্ট ডেনসিটিটা কিন্তু ডিসপ্লেসমেন্ট যে ভেক্টর তার টাইম ডেরিভেটিভের সাথে সমান, এই জন্য এই কারেন্ট ডেনসিটিটাকে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি বলি। এই কারেন্ট ডেনসিটিটাকে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি বলি। তাহলে কিভাবে লিখতে পারি, ডেল ডট জে প্লাস জেডি ইকুয়ালস টু জিরো, জে প্লাস জেডি এইটাকে এফেক্টিভ কারেন্ট ডেনসিটি বলা যায়। আমরা এমনি যখন অ্যাম্পিয়ারস ল পড়ছিলাম সেখানে কি দেখছিলাম, অ্যাম্পিয়ারস লটাকে রিডিউস করা যেতে পারে টু দিস ফর্ম, ডেল ডট জে ইকুয়ালস টু জিরো। তাতে করে সমস্যাটা কি হলো, সমস্যাটা হলো যে এই ফর্মটা ইকুয়েশন অফ কন্টিনিউইটির সাথে কনসিস্টেন্ট শুধুমাত্র স্টেডি কারেন্টের জন্য, টাইম ভ্যারিং কারেন্টের জন্য কনসিস্টেন্ট নয়। টাইম ভ্যারিং কারেন্টের জন্য যদি কনসিস্টেন্ট হতে হয় তাহলে এই জেটাকে যে এফেক্টিভ এই সিম্বলটা দিয়ে রিপ্লেস করতে হবে, যেখানে যে এফেক্টিভটা কি বোঝাচ্ছে, যে এফেক্টিভ বলতে এই যে জে প্লাস জেডি, হ্যাঁ, টোটাল কারেন্ট ডেনসিটিটাকে বোঝাচ্ছে, জে প্লাস ডেল ডি এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। এটাই হচ্ছে টোটাল কারেন্ট ডেনসিটি। অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল, দিস জে ইন ইকুয়েশন 2
must be replaced by J effective, J plus JD, in order to include the case for time varying field to make Ampere's law generalized। এরকম ভাবে তাহলে Ampere's lawটাকে generalize করে ফেলতে পারি। Ampere's law যে ডিফারেন্সিয়াল ফর্মটা ছিল del cross H equals to J ছিল, আমরা কি বললাম এইটাকে রিপ্লেস করব বাই J effective, মানে এটাকে রিপ্লেস করে দেব as J plus del D del T, এটাকে রিপ্লেস করব as J plus del D del T, J plus del D del T। হ্যাঁ, এখন আমরা এইটা থেকে শুরু করে দেখাতে পারি যে এই ইকুয়েশনটা কন্টিনিউটি ইকুয়েশনের সাথে কনসিস্টেন্ট। আমরা এই জায়গাটা থেকে শুরু করে বলতে পারি যে এই মডিফাইড ফর্মটা কনসিস্টেন্ট উইথ দি ইকুয়েশন অফ কন্টিনিউটি। খুব সিম্পল দুটো স্টেপ ফলো করতে পারা যায়, মানে জাস্ট উল্টো প্রসেসটা আর কি। বোথ সাইডে তুমি ডাইভারজেন্স নাও, বোথ সাইডে যদি ডাইভারজেন্স নাও তাহলে কিভাবে লিখতে পারো, এরকম ভাবে ডেল ডট ডেল ক্রস এইচ, রাইট সাইডে জিনিসটা কেমন হবে, ডেল ডট জে প্লাস ডেল ডেল টি অফ ডেল ডট ডি। বুঝতে পেরেছো এই অপারেশনটা? তার কারণ ওই পজিশন আর টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ, সুতরাং অপারেশনটাকে আমরা এক্সচেঞ্জ করতে পারি, আগে স্পেসের রেসপেক্টে করে তারপরে টাইমের রেসপেক্টে করতে পারি আর কি, অর্ডারটাকে পাল্টাতে পারি। এই জিনিসটা সবসময় জিরো, এটা একটা ভেক্টর আইডেন্টিটি। ডেল ডট ডেল ক্রস এইচ ইজ অলওয়েজ জিরো, এটা সবসময় জিরো হবে। আবার ম্যাক্সওয়েলস ফার্স্ট ইকুয়েশন থেকে কি বলা আছে, ডেল ডট ডি ইকুয়ালস টু রো, তাহলে ইকুয়েশনটা রিডিউসড হয়ে গেল টু দি ফর্ম ডেল ডট জে প্লাস del rho del t equals to 0, del dot j plus del rho del t equals to 0. So this is what is known as Maxwell's fourth equation. তাহলে এই হচ্ছে চারটি ইকুয়েশন। হ্যাঁ, আমি এখানে আবার লিখছি, এই ম্যাক্সওয়েলস ইকুয়েশন গুলো পরীক্ষায় লিখতে দেয়। del dot d equals to rho, this is first equation. Next, del dot b equals to 0, second equation. Third equation হচ্ছে del cross E equals to minus del B del T, আর 4 নম্বর ইকুয়েশন হচ্ছে del cross H সমান J plus del D del T। এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে তোমার দুটো ডাইভারজেন্স ইকুয়েশন আছে, del dot B del dot D, দুটো ডাইভারজেন্স ইকুয়েশন আছে, আর দুটো কার্ল ইকুয়েশন রয়েছে, ডেল ক্রস ই ডেল ক্রস এইচ। হ্যাঁ, এইগুলোই হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন। বেশ, নেক্সট এই লাস্ট যে ইকুয়েশনটা, লাস্ট ইকুয়েশনটাতে আমরা একটা টার্ম পেলাম ডেল ডি ডেল টি, যেটাকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলা হয়। এই ডিসপ্লেসমেন্ট কারেন্টটা কি বোঝায় সেটা কি এখানে একটু এক্সপ্লেন করা রয়েছে। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলতে আমরা কি বুঝি, দেখো, what is displacement current? এটা কিন্তু কন্ডাকশন কারেন্টের মতো নয়। হ্যাঁ, আইডিয়াটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট, একদমই কন্ডাকশন কারেন্টের মতো আইডিয়াটা নয়। The total current density is given by this, J is the conduction current density and del T del T is the displacement current density. The latter is so called as it is due to the time rate of variation of the electric displacement vector. Conduction current density বলতে কি বোঝায়, এটা কি বেসিক্যালি তোমার ইলেকট্রিক চার্জের ফ্লো এর সাথে ইনভলভ, ইলেকট্রিক চার্জের ফ্লো এর সাথে ইনভলভ কন্ডাকশন কারেন্ট ডেনসিটিটা। হ্যাঁ, কোন একটা মিডিয়াম থেকে কোন একটা কন্ডাক্টিং মিডিয়ামে যে চার্জ ক্যারিয়ার গুলো রয়েছে, সেই ক্যারিয়ার গুলোর যে ফ্লো হচ্ছে, সেই ফ্লো এর জন্য আমরা এটাকে পেয়েছি, কন্ডাকশন কারেন্টের আইডিয়া পেয়েছি। বাট ডিসপ্লেসমেন্ট কারেন্টটা কিন্তু ঠিক সেই রকম সেন্সে কারেন্ট নয়, ইট ডাজ নট ইনভলভ দি ফ্লো অফ চার্জেস। Displacement current is the current that is produced even in free space. এটা কিন্তু ফ্রি স্পেসেও প্রডিউসড হতে পারে, আনলাইক দি কন্ডাকশন কারেন্ট। কন্ডাকশন কারেন্ট কিন্তু শুধুমাত্র কন্ডাক্টিং মিডিয়ামেই পাওয়া সম্ভব। তো এই ডিসপ্লেসমেন্ট কারেন্টটা ক্যান বি প্রডিউসড ইভেন ইন ফ্রি স্পেস and it produces the magnetic field as does by the conduction current. কন্ডাকশন কারেন্ট যেমন ফ্লো করলে আমরা ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাই, তেমনি তোমার এই এটার জন্য ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়। তো তাহলে তফাৎটা কোথায়, কন্ডাকশন কারেন্টের সাথে তফাৎটা কোথায়? দেখো,
The significance of the displacement current can be understood from the following illustration. এই যে ধরো তোমার এইখানে একটা মেটাল প্লেট রয়েছে আর এইখানে একটা মেটাল প্লেট রয়েছে, হ্যাঁ, এম আর এন এইরকম দুটো মেটাল প্লেটকে দেখানো হয়েছে। এম আর এন এরকম আর এই প্লেটটাতে কি, এই প্লেটটাতে নেগেটিভ চার্জ স্টোর হচ্ছে, একটা প্লেটে পজিটিভ চার্জ স্টোর হচ্ছে আর আরেকটা প্লেটে নেগেটিভ চার্জ স্টোর হচ্ছে, ঠিক তো? একটা প্লেটে পজিটিভ চার্জ আর আরেকটা প্লেটে নেগেটিভ চার্জ স্টোর হচ্ছে। ডিপেন্ডিং অন দি পোটেনশিয়াল ডিফারেন্স সার্টেন অ্যামাউন্টের পজিটিভ চার্জ সার্টেন অ্যামাউন্টের নেগেটিভ চার্জ এই দুটো প্লেটে স্টোর হয়ে গেছে। তাহলে এদের মধ্যে একটা কি ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, দুটো প্লেটের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। তোমরা এটা এইচএস লেভেলে নিশ্চয়ই পড়ে এসেছো। একটা ক্যাপাসিটরের প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যবর্তী রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা এইরকম ভাবে লিখে ফেলতে পারি। The electric field between the plates of a parallel plate capacitor is given by this sigma by epsilon 0, যেখানে সিগমাটা কি, সিগমা বেসিক্যালি your চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি। ধরো এক একটা প্লেটের সারফেস এরিয়া হচ্ছে সাম এ, এক একটা প্লেটে কিউ পরিমাণ চার্জ রয়েছে, ন্যাচারালি সারফেস চার্জ ডেনসিটিটা কত হবে, কিউ বাই এ এর সাথে সমান। তো হোয়াট ইজ দি ডিসপ্লেসমেন্ট ভেক্টর? ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ এপসিলন 0 ইনটু ই, এপসিলন 0 ইনটু ই। তাহলে ই জানো, ই সমান কিউ বাই এপসিলন 0 এ, এপসিলন 0 ই করলে কত হয়, কিউ বাই এ, কিউ বাই এ। হ্যাঁ, এবার এই চার্জটাকে যদি কোনো রকম ভাবে ভ্যারি করানো যায়, চার্জটাকে যদি কোনো রকম ভাবে আমরা টাইমের রেসপেক্টে ভ্যারি করাতে পারি, তাহলে কি ডেল কিউ ডেল টিটা নন জিরো, ডেল কিউ ডেল টি নন জিরো। ডেল কিউ ডেল টি ডাইমেনশনালি কি বোঝায়, কিউ বাই টি ডাইমেনশনালি কারেন্টকে রিপ্রেজেন্ট করে, ডাইমেনশনালি কারেন্টকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে ডেল কিউ ডেল টি এটা কি আই এর সাথে সমান, কারেন্টের সাথে সমান। সো ডেল টি দেখতে পাচ্ছ আই বাই এ, কারেন্ট পার ইউনিট এরিয়া, সেটাই কি কারেন্ট ডেনসিটি। ডিসপ্লেসমেন্ট ভেক্টরের টাইম ভেরিয়েশনের জন্য তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলা হয়। তার মানে এটা বোঝাচ্ছে যে তোমার যদি এখানে কোনো কারেন্ট পেতে হয়, সেই কারেন্ট পেতে গেলে এই চার্জ স্টোরড ইন দি ক্যাপাসিটর সেটাকে টাইমের রেসপেক্টে ভ্যারি করাতে হবে। সেটা কখন সম্ভব, যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে আমরা এইটাকে জেনারেট করছি, যে পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে আমরা চার্জটাকে স্টোর করছি, সেই পোটেনশিয়ালটাকে টাইমের রেসপেক্টে ভ্যারি করাতে হবে। অর্থাৎ একটা অল্টারনেটিং সোর্স বা টাইম ভ্যারিং সোর্স যদি যোগ করি, তবেই কিন্তু এই কিউটাকে ভ্যারি করানো যাবে এবং ডিসপ্লেসমেন্ট কারেন্টটা এক্সিস্ট করবে। কোনোভাবেই কিন্তু চার্জগুলো এই প্লেট থেকে এই প্লেটে ফ্লো করছে না, একটা প্লেট থেকে আরেকটা প্লেটে চার্জগুলো ফ্লো করছে না, বাট এক একটা প্লেটে যে চার্জটা স্টোর ছিল সেই চার্জটা টাইমের রেসপেক্টে ভ্যারি করে যাচ্ছে, সেই যে চার্জটা সেই চার্জটা টাইমের রেসপেক্টে ভ্যারি করে যাচ্ছে। এটা কি বেসিক্যালি আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলে থাকি। এবং ডিসপ্লেসমেন্ট কারেন্টটা তাহলে বুঝতে পারছো যে কন্ডাকশন কারেন্টের মতো নয়, বাট ইট সার্ভস অ্যাজ দি কন্টিনিউয়েশন টু দি কন্ডাকশন কারেন্ট। মানে এখানে এই যে মেটাল ওয়্যারটা রয়েছে, মেটাল ওয়্যারের মধ্যে কন্ডাকশন কারেন্ট, হ্যাঁ, তো সেই কারেন্ট কন্ডাকশন কারেন্টের কন্টিনিউয়েশনটা কিভাবে হচ্ছে, বাই দি ডিসপ্লেসমেন্ট কারেন্ট, যেটা এই দুটো প্লেটের মধ্যে এক্সিস্ট করছে। এখানে কিন্তু ডেল টি রয়েছে, এখানে কিন্তু কোনো রকম কন্ডাকশন কারেন্ট নেই। দুটো প্লেটের মধ্যবর্তী যে রিজিয়নটা, ফাঁকা যে জায়গাটা দেখানো হচ্ছে, সেই জায়গাতে শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট কারেন্টটাই রয়েছে, কোনো রকম কন্ডাকশন কারেন্ট নেই। দেখো কোথাও যদি অসুবিধা হয় বলো, কোথাও বুঝতে অসুবিধা হলে বলো। ঠিক আছে, সবার বুঝেছো? একটু রেসপন্ড করো কেউ, শুনছো কি আদৌ? হ্যাঁ স্যার।
ঠিক আছে, চলো নেক্সট আমরা এই করতে পারি। তোমার এটা ধরি আর একটু বোধহয় বলা আছে নাকি। হ্যাঁ, ডিকে অফ চার্জ ইন ফ্রি স্পেস বা ডিকে অফ চার্জ ফ্রি স্পেসে নয়, কন্ডাক্টিং মিডিয়ামে, সরি কন্ডাক্টিং মিডিয়ামে। তোমরা এমনি জানো যে কোনো কন্ডাক্টরের মধ্যে কিছু পরিমাণ চার্জকে স্টোর করে রাখা সম্ভব হয় না। কন্ডাক্টরের মধ্যে চার্জকে স্টোর করে রাখা সম্ভব হয় না। হ্যাঁ, তো যদি কোনো একটা কন্ডাক্টরের মধ্যে কিছু পরিমাণ চার্জকে দিয়ে দেওয়া হয়, সেইটা টাইমের সাথে কিভাবে স্প্রেড করে যায়, টাইমের সাথে সেইটা কিভাবে ডিকে করে যায়, এই জিনিসটাকে আমরা দেখাতে পারি। এই যে ইকুয়েশনটা আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশন গুলো ডিসকাস করলাম, এই ম্যাক্সওয়েলস ইকুয়েশন গুলো থেকে শুরু করে আমরা জিনিসটাকে দেখাতে পারি। দেখো, কোন একটা কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের মধ্যে কিছু পরিমাণ চার্জ ধরো স্টোর করা রয়েছে। অ্যাপ্লাই ম্যাক্সওয়েলস ফোর্থ ইকুয়েশন, হ্যাঁ, ডেল ক্রস এইচ ইকুয়ালস টু জে প্লাস ডেল ডি ডেল টি। যেহেতু এই যেটা কন্ডাকশন কারেন্ট ডেনসিটিকে বোঝাচ্ছে, এই যেটাকে কিভাবে লেখা যেতে পারে, যেটাকে লেখা যেতে পারে অ্যাজ সিগমা ইনটু ই, যেটাকে লেখা যেতে পারে অ্যাজ সিগমা ইনটু ই। দিস ফলোস ফ্রম ওহমস ল, তোমরা হয়তো পড়ে থাকতে পারো আর কি। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড ই, কন্ডাকশন কারেন্ট ডেনসিটি জে, সিগমাটা যদি, আচ্ছা এই সিগমাটা কিন্তু ওই আগের পেজে যে সিগমা বললাম তার সাথে ডিফারেন্ট, এইটাকে কিন্তু কন্ডাক্টিভিটি বলা হয়, এইটাকে আমরা কন্ডাক্টিভিটি বলে থাকি। হ্যাঁ, আর এইটা বেসিক্যালি ওহমস ল ইন ভেক্টর ফর্ম। দিস ইজ ইওর ওহমস ল ইন ভেক্টর ফর্ম। এইখানে যে সিগমাটা বললাম, এইটা সারফেস চার্জ ডেনসিটিকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এখন এই যে ম্যাক্সওয়েলস ফোর্থ ইকুয়েশনটার কথা বলছি, এখানে যেটাকে রিপ্লেস করো কন্ডাক্টিং মিডিয়ামের জন্য বাই সিগমা ই, ডেলটি ডেলটি যেমন ছিল রইল। আবার আমরা যদি ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনটা দেখি, সেখানে কি ছিল, না ফার্স্ট ইকুয়েশনটা পরে আসছি। এখানে ডিটাকে লেখা যেতে পারে অ্যাজ এপসিলন ইনটু ই। যদি ফ্রি স্পেস হয় তাহলে এপসিলন 0 ইনটু ই, বাট কন্ডাক্টিং মিডিয়াম বলছি তো, কন্ডাক্টিং মিডিয়ামের এপসিলনটা, পারমিটিভিটিটা কিছুটা হলেও ডিফারেন্ট হতে পারে ফ্রি স্পেসের রেসপেক্টে, সেই জন্য ডি সমান এপসিলন ইনটু ই এরকম ভাবে লেখা হলো। অর্থাৎ এই ইটাকে আমরা রিপ্লেস করলাম অ্যাজ ডি বাই এপসিলন। সো ডেল ক্রস এইচ ইজ দিস সিগমা বাই এপসিলন ইনটু ডি প্লাস ডেল ডি ডেল টি। এবার এই ইকুয়েশনটা আমরা বোথ সাইডে ডাইভারজেন্স নিচ্ছি। এই যে জিনিসটা পেলাম, ডেল ক্রস এইচ সমান ডি প্লাস ডেল ডি ডেল টি, এই ইকুয়েশনটার বোথ সাইডে ডাইভারজেন্স নাও। হ্যাঁ, অন লেফট কি হবে, ডেল ডট ডেল ক্রস এইচ, অন রাইট সিগমা বাই এপসিলন যেমন ছিল রইল, ডেল ডট ডি হয়ে গেল, আর এইদিকে ডেল ডেল টি অফ ডেল ডট ডি। নাও অ্যাপ্লাই ম্যাক্সওয়েলস ফার্স্ট ইকুয়েশন, ডেল ডট ডি ইকুয়ালস টু রো। তাহলে এটা তো জিরো না, ডেল ডট ডেল ক্রস এইচ ভেক্টর আইডেন্টিটি বললাম সবসময় জিরো। তাহলে এখান থেকে কি পাচ্ছ, ডেল ডট ডি সমান রো বসিয়ে দাও, এই যে এইটা, এই সামটা তাহলে জিরোর সাথে সমান। রোটাকে ডেল রো ডেল টির সাথে রিলেট করতে পেরেছো, ডেল রো ডেল টি সমান মাইনাস সিগমা বাই এপসিলন ইনটু রো। এটা খুব সিম্পল একটা ইন্টিগ্রেশন, যেটাকে সলভ করতে পারো অ্যাজ দিস, রো ইকুয়ালস টু রো জিরো ই টু দি পাওয়ার মাইনাস সিগমা বাই এপসিলন ইনটু টি। যেটা দেখতে পাচ্ছ, রো ইকুয়ালস টু রো জিরো ই টু দি পাওয়ার মাইনাস সিগমা বাই এপসিলন ইনটু টি। তাহলে এখান থেকে কি জিনিস পরিষ্কার হচ্ছে, যে ইনিশিয়ালি যদি কিছু পরিমাণ চার্জ থেকে থাকে, দেখো টি ইকুয়ালস টু জিরো তে রোটা কত, রো জিরো। ইনিশিয়ালি আমরা ধরো কন্ডাক্টরের মধ্যে কিছু পরিমাণ চার্জ স্টোর করে রেখেছিলাম, এবার অ্যাজ টাইম পাসেস বাই এই চার্জটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ফল করে যাচ্ছে, টাইমের রেসপেক্টে চার্জটা এক্সপোনেনশিয়ালি ফল করে যাচ্ছে, এক্সপোনেনশিয়ালি ডিকে করে যাচ্ছে। এবার কতটা ফাস্ট ডিকে করবে, সেটা ডিপেন্ড করছে তোমার সিগমা বাই এপসিলন এই রেশিওটা কেমন। এক্সপোনেনশিয়াল সামথিং, এই সামথিংটাকে তো ডাইমেনশনলেস হতে হবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখলাম, মাইন ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, যেখানে টাওটা কি এপসিলন বাই সিগমা। ই টু দি পাওয়ার সামথিং কে যদি ডাইমেনশনলেস হতে হয়, তাহলে টাও এর ডাইমেনশনও যে আর টি এর ডাইমেনশনও তাই, এই টাওটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম।
টাউটাকে রিল্যাক্সেশন টাইম বলা হয়। টাউটা যত বড় হবে, টাউটা যত ছোট হবে, তত ফলটা ফাস্ট হবে, তাড়াতাড়ি ডিকে করে যাবে। এবার টাউটা ছোট হবে এই কথার অর্থ কি, সিগমাটাকে বড় হতে হবে। সিগমা বড় কথার মানে কি, কন্ডাক্টিং মিডিয়ামটাকে গুড কন্ডাক্টর হতে হবে। হ্যাঁ, একটা গুড কন্ডাক্টরের কথা যদি আমরা কনসিডার করি, একটা গুড কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু চার্জটা তাহলে খুব ফাস্ট ডিকে করে যাবে। হ্যাঁ, কতটা ফাস্ট ডিকে করছে সেটাই টাও প্যারামিটারটার উপরে ডিপেন্ড করবে। এট টাইম t ইকুয়ালস টু টাও, রোটা কত হবে, রো জিরো বাই ই। দেখো এখানে টি এর জায়গায় টাও বসিয়ে দাও, কত হবে, রো জিরো বাই ই। অর্থাৎ রিল্যাক্সেশন টাইমটাকে আমরা ডিফাইন করতে পারি অ্যাজ দি টাইম when the charge decays to 1 by e times of its initial value। এই ইনিশিয়াল ভ্যালু যা ছিল তার 1 by e টাইমস ফল করে 1 by e টাইমস হয়ে গেছে। এটা কি আমরা রিল্যাক্সেশন টাইম বলে থাকি। ঠিক আছে, এটাকে রিল্যাক্সেশন টাইম বলা হয়। এই আচ্ছা, এখানে আমি আরেকটা প্রবলেম বলবো, এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট আর কন্ডাকশন কারেন্টের নিয়ে। ধরো কোন একটা ইলেকট্রিক ফিল্ড, সেইটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেই E ইকুয়ালস টু E0 ইনটু e টু দি পাওয়ার i ওমেগা টি। হ্যাঁ, একটা অল্টারনেটিং কারেন্ট বা টাইম ভ্যারিং কারেন্টকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, E ইকুয়ালস টু E0 e টু দি পাওয়ার i ওমেগা টি। ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে কন্ডাকশন কারেন্ট ডেনসিটি কত হবে, জেসি বা জে দিয়ে ডিনোট করতে পারো। কন্ডাকশন কারেন্ট ডেনসিটি সমান কত, সিগমা ইনটু ই। সিগমা ইনটু ই মানে সিগমা ইনটু E0 ইনটু e টু দি পাওয়ার i ওমেগা টি। অন দি আদার হ্যান্ড, আমি যদি ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটির কথা বলি, এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটিটা কত হবে, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটির ফর্মুলা কি বললাম, ডেল ডি ডেল টি। অর্থাৎ ডিটাকে আবার এপসিলন ইনটু ই করে লেখা যেতে পারে, দিস ডেল এপসিলন ইনটু ডেল ই ডেল টি। আবার ডেল ই ডেল টি যদি করো কি হবে, এপসিলন ইনটু E0 i ওমেগা ইনটু e টু দি পাওয়ার কি ছিল যেন, i ওমেগা টি। হ্যাঁ, এইখানে যে জেসি রয়েছে সেটাকে আবার এইভাবেও লিখতে, ঠিক আছে একই ব্যাপার। এটাকে লেখা যায় অ্যাজ i ওমেগা এপসিলন ইনটু E0 e টু দি পাওয়ার i ওমেগা টি। তাহলে এই দুটো রেশিও কত, কন্ডাকশন কারেন্ট এর ম্যাগনিটিউড, এইটাকে যদি আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্টের ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিই তাহলে কত পাবো, ম্যাগনিটিউডটা দিয়ে যদি ডিভাইড করে দেওয়া হয় তাহলে কত পাবো, সিগমা বাই ওমেগা ইনটু এপসিলন। অর্থাৎ কোন একটা মিডিয়ামে এই কন্ডাকশন কারেন্ট বেশি কি ডিসপ্লেসমেন্ট কারেন্ট বেশি, সেটা ডিপেন্ড করছে সিগমা এবং ওমেগা এপসিলন এই ভ্যালুর উপর। যদি দেখা যায় যে এই জেসি এইটা মাচ গ্রেটার দেন জেডি, তাহলে আমরা মিডিয়ামটাকে বলবো গুড কন্ডাক্টিং মিডিয়াম। অন দি আদার হ্যান্ড, কোন মিডিয়ামে যদি এই জেডি ভ্যালুটা মাচ গ্রেটার দেন জেসি হয়, কন্ডাকশন কারেন্ট ডেনসিটি থেকে বেশি হয়, তাহলে দ্যাট ইজ গুড ডাইইলেকট্রিক। হ্যাঁ, সেক্ষেত্রে মিডিয়ামটাকে গুড ডাইইলেকট্রিক মিডিয়াম বলা হয়। এটা তাহলে সিগমা পাশাপাশি ওমেগা এবং এপসিলন তার উপরেও ডিপেন্ড করছে, কোন ফ্রিকোয়েন্সির ইএম ওয়েভ মিডিয়ামটার মধ্যে দিয়ে পাস করছে তার উপরে এটা ডিপেন্ড করবে। মোটামুটি আমার এইটুকুই বলার ছিল আর কি। হ্যাঁ, তোমাদের যদি কিছু ডাউট থাকে বলো।